আচ্ছা, দশম শ্রেণীর বন্ধুগণ, তাহলে আজকে আমরা কোষ বিভাজন পড়ে নেব। আজকে কোষ বিভাজনের পার্ট 1। কোষ বিভাজন নিয়ে কিন্তু তোমাদের অনেকেরই নানা রকম কনফিউশন, নানা প্রশ্ন প্রতি বছরই দেখা যায়। তাছাড়া জায়গাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্টও। তো আশা করছি তোমরা মাথা ঠান্ডা করে সুন্দর করে ব্যাপারটা বুঝতে পারবে। আর তারপরও যদি কোনো প্রশ্ন থাকে আমি তো আছি। তাহলে দেখো, কোষ বিভাজন মানে হলো একটা কোষ থেকে নতুন কোষ তৈরি হওয়া। এই নতুন কোষ কেন তৈরি হয়? 1 নম্বর হচ্ছে বৃদ্ধির জন্য হতে পারে। অর্থাৎ কি না, ছোট্টবেলায় আমাদের হাতটা এটা এইটুকু হাত ছিল, বড় হয়ে আমাদের একটা বড় হাত তৈরি হয়ে গেছে। এত বাজে হাত হয়নি অবশ্য। এই যে বৃদ্ধিটা হয়েছে, এই বৃদ্ধিটা তো নতুন কোষ জুড়ে জুড়েই তৈরি হয়েছে, তাই না? তাহলে বৃদ্ধির জন্য কোষ বিভাজন লাগে। তারপর কোষ বিভাজন লাগে ক্ষয় পূরণের জন্য। অর্থাৎ এই হাতেই কোথাও যদি কেটে যায়, তাহলে সেই কাটা জায়গাটা আবার ভরাট করবে কে? আশেপাশের কোষ বিভাজিত হয়ে। তাহলে ক্ষয়পূরণ। 3 হচ্ছে অঙ্গ সৃষ্টি। উদ্ভিদের নতুন ফুল হওয়া, ফল হওয়া, পাতা গজানো, এই সমস্ত কিছু নতুন অঙ্গ সৃষ্টি, মানে নতুন কোষ বডিতে অ্যাড হওয়া, কোষ বিভাজন হওয়া। তাছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ হলো প্রজনন। এই প্রজননের জন্য গ্যামেট উৎপাদন। ডিটেলে আসি। দেখো, গল্পটা হচ্ছে এই জায়গাটায়। দেখো, পিতা হচ্ছেন 2n, আমরা ক্রোমোজোম অলরেডি পড়েছি, ডিপ্লয়েড ক্রোমোজোম। মাতাও হচ্ছেন 2n। এই পিতা এবং মাতা থেকে আলটিমেটলি যে সন্তান তৈরি হবে সেও হচ্ছে 2n। তাহলে পিতাও 2n, মাতাও 2n, সন্তানও 2n। কি করে হলো না, পিতার কোষগুলো n আর n এ বিভাজিত হলো, মাতার কোষগুলো n আর n এ বিভাজিত হলো, তারপর যে কোনো দুটো n মিলে আবার 2n সন্তান তৈরি হলো। তাহলে এই পুরো বিষয়টায় দেখো, বৃদ্ধি, ক্ষয়পূরণ, অঙ্গ সৃষ্টি, এই তিনটের সময় আমরা সেম বৈশিষ্ট্যযুক্ত কোষ তৈরি করছি না। কেন করছি? তার কারণ হচ্ছে, ভেবে দেখো, হাতের কোষ যখন বড় হয়, হাতের কোষের সংখ্যা যখন বাড়বে, নতুন কোষগুলো তো হাতের কোষই হবে। হাতের কোষের যখন কেটে যাবে, নতুন কোষ যে তৈরি করে জায়গাটা মেকআপ করব, সেটাও হাতের কোষ দিয়েই মেকআপ করব। উদ্ভিদের অঙ্গ সৃষ্টির জন্য একই রকমের কোষ প্রয়োজন। কুঁড়ির কোষ বেড়ে উঠেই ফুল তৈরি করে। তাহলে বৃদ্ধি, ক্ষয়পূরণ আর অঙ্গ সৃষ্টির জন্য যে কোষটা ছিল, তার থেকে নতুন কোষ যখন তৈরি হবে, তারা একই বৈশিষ্ট্য, মানে একই ক্রোমোজোম যুক্ত হবে। আর গ্যামেটের সময় যে কোষগুলো তৈরি হচ্ছে, প্রজননের জন্য গ্যামেট তৈরিতে যে কোষগুলো তৈরি হচ্ছে, তারা আগের কোষের অর্ধেক ক্রোমোজোম যুক্ত হবে। এই অর্ধেকটা না হলে পরবর্তী প্রজন্মে আবার গিয়ে 2nটা তৈরি হতো না। আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? তাহলে কোষ বিভাজনের ডিজাইন দুটো প্রকারের: 2n থেকে 2n তৈরি হওয়া, 2n থেকে n তৈরি হওয়া। এক জাতীয় কোষ বিভাজনে জনিত্রী কোষ বা মাদার সেল, আর এইটাকে আমরা বলবো অপত্য কোষ বা ডটার সেল। এক জাতীয় কোষ বিভাজনে জনিত্রী কোষ আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে, তাকে বলবো মাইটোসিস। আরেক ধরনের কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের অর্ধেক হবে, তাকে আমরা বলবো মিওসিস। ওকে, আমরা আমাদের এই চ্যাপ্টারে মাইটোসিসের ওপর, বিশেষ করে ফার্স্ট ক্লাসে মাইটোসিসের ওপর বিশেষ জোর দিয়ে পড়ব। পরবর্তীকালে মিওসিস নিয়েও আলোচনা করা হবে। ওকে, তাহলে দেখো, আমরা একটা বেসিক ডিজাইনটা আগে পড়ে নেব যে মাইটোসিসে হচ্ছেটা কি। শোনো, 2n অর্থাৎ কি না, ডিপ্লয়েড একটা কোষ যার ক্রোমোজোম সংখ্যা 2n, তার থেকে একই বৈশিষ্ট্যযুক্ত অপত্য কোষ তৈরি করতে হবে। মানে অপত্য কোষ, ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোমের বৈশিষ্ট্য সব কিছু একদম সেম টু সেম থাকবে। এবার ক্রোমোজোম বৈশিষ্ট্য তার মানে কি? ক্রোমোজোম অ্যাকচুয়ালি কোথায় থাকে ভেবে দেখো, নিউক্লিয়াস, তার মধ্যে নিউক্লিয় জালিকা। এই নিউক্লিয় জালিকাটাই সাজালে ক্রোমোজোম পাওয়া যায় না। তাহলে বৈশিষ্ট্যর সমান বৈশিষ্ট্য করতে গেলে নিউক্লিয় জালিকার সমান নিউক্লিয়র জালিকা তৈরি করতে হবে। এবার এই প্যাঁচ তো আরেকবার তৈরি করা খুব চাপের। তো আমরা কি করব? আমরা সবার প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে নিউক্লিয় জালিকাটাকে খুলে ফেলবো। নিউক্লিয় জালিকাটা কি করে খুলে ফেলবো? তার উত্তর হচ্ছে তার মধ্যে জল ঢুকিয়ে দেবো। ওকে, তার ভেতরে জল ঢোকালেই নিউক্লিয় জালিকা খুলে যাবে। খুলে
এই রকম ক্রোমোজোমগুলো তৈরি করবে, তাই না? নিউক্লিওজালিকা খুললে আমরা এরম জোড়ায় জোড়ায় হোমোলোগাস বা সমস্ত ক্রোমোজোম পাবো। এত অব্দি আইডিয়া ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের ফার্স্ট কাজ হলো নিউক্লিওজালিকাটা খুলে তাকে ক্রোমোজোমগুলোকে গুছিয়ে নেওয়া। আরেকটা জিনিস মনে রাখতে হবে, কেন আমরা ক্রোমোজোমগুলোকে গোছাচ্ছি? যাতে আমি প্রত্যেক কটা ক্রোমোজোমকে আলাদা আলাদা করে রেখে তাদের প্রত্যেকের একটা করে কপি নতুন কোষে পাঠিয়ে দিতে পারি। ওই যে গল্পটা বলেছিলাম যে ধরো এই ক্রোমোজোমগুলো হচ্ছে তোমার টিচারের পাঠানো নোট। তো তোমার বন্ধু বলল, ভাই আমাকেও নোট দে। তাহলে তুমি কি করবে? তুমি নোটটাকে জেরক্স করবে, করে এক কপি বন্ধুকে দিয়ে দেবে। ওকে, তাহলে এখানেও আমরা সেই কাজ করব না। আমাদের যে ক্রোমোজোমগুলো আছে আমরা ক্রোমোজোমগুলোকে ডাবল করব, ডাবল করে এক কপি ক্রোমোজোম বন্ধুকে দিয়ে দেবো, বা এখানে অপত্য কোষকে দিয়ে দেবো, আর এক কপি ক্রোমোজোম আমাদের কাছে থাকবে মাতৃকোষের কাছে। আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, ফার্স্ট কাজ হচ্ছে নিউক্লিওজালিকা খুলে ক্রোমোজোমগুলো সাজিয়ে নেওয়া। আর আরেকটা ব্যাপার কি জানো তো, এই যে ক্রোমোজোমগুলো সাজাচ্ছি তার জন্য একটু বড় জায়গা দরকার হবে। কেন বড় জায়গা দরকার হবে? কারণ ছোট জায়গা হলে ক্রোমোজোমগুলো আবার পেঁচিয়ে নিউক্লিওজালিকা হয়ে যাবে, সেটা হতে দেওয়া যায় না। তাই একটু বড় জায়গার জন্য কি করব? বড় জায়গার জন্য আমরা নিউক্লিয় পর্দাটাকে বাদ দিয়ে দেবো। নিউক্লিয় পর্দাটাকে আমরা যেই বিলুপ্ত করে দেবো, দেখো আমরা পুরো কোষটা পেয়ে গেলাম, জায়গাটা বড় হলো। তার মধ্যে ক্রোমোজোমগুলোকে আমরা কি করব? ক্রোমোজোমগুলোকে একটা দড়ির মধ্যে ঝুলিয়ে রাখবো। ওকে, ক্রোমোজোমগুলোকে আমরা কি করব? আমরা জোড়ায় জোড়ায় সমস্ত ক্রোমোজোমদের একটা দড়ির মধ্যে ঝুলিয়ে রাখবো। এই দড়িটার নাম হচ্ছে বেমতন্তু। কেন দড়িতে ঝুলিয়ে রাখবো? যাতে প্রত্যেক কটা ক্রোমোজোম, তাদের জোড়া জোড়া ক্রোমোজোম আলাদা আলাদাভাবে থাকে। এক জায়গায় থাকলে সব আবার পেঁচিয়ে হচপচ হয়ে যাবে, সেটা আমি হতে দিতে পারি না। আর এই বেমতন্তু কে তৈরি করে? উত্তর হচ্ছে বেমতন্তু তৈরি করবে প্রাণী কোষের ক্ষেত্রে। ভেবে দেখো, এরকম লোকনাথ বাবার মাথার পেছন থেকে আলো বেরোনোর মতো এরকম একটা অঙ্গ থাকে না আমাদের দেহে, আমাদের কোষে? এই অঙ্গটার নাম হচ্ছে সেন্ট্রোজোম। তার মধ্যে দুটি সেন্ট্রিওল থাকে। এই সেন্ট্রিওলরা তৈরি করবে বেমতন্তু। এই যে ডান্ডাগুলো সেন্ট্রিওলের, তারা জোড়া লেগে 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 বেমতন্তু তৈরি হবে। আর উদ্ভিদ কোষে তৈরি হবে মাইক্রোটিউবিউল দিয়ে। ওই যে মাইক্রোটিউবিউল ক্লাস 9-এ ছিল, সেলের মধ্যেকার সেলের স্কেলেটন, সাইটোস্কেলেটন তৈরি করে। যারা ভুলে গেছো, ক্লাস 9-এর একটু কোষের গঠনের ভিডিওটা দেখে নিও, চ্যানেলে আছে। তাহলে দেখো, আমার কাজ নাম্বার 1 হলো নিউক্লিওজালিকা খুলে ক্রোমোজোমগুলোকে সাজিয়ে নেওয়া। তার সাথে আরেকটা কাজ হলো ক্রোমোজোমগুলোকে বেমতন্তু দিয়ে আটকে ঝুলিয়ে রাখা, যাতে আলাদা করা যায়। এবার আরেকটা জিনিস ভাবো, ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ক্রোমোজোম তৈরি ডিএনএ দিয়ে। এবার আরেকটা কথায় আসি। দেখো, আমরা আগে জানতাম একটা ক্রোমোজোম মানে এক অণু ডিএনএ। তারপর কোষচক্রের একটা দশা ছিল, তার নাম এস দশা। এই এস দশায় কি হয়েছে? একটা ক্রোমোজোমের মধ্যে আমি দুটো করে ডিএনএ রেখেছি না, ডাবল করে দিয়েছি। সংশ্লেষ দশা, কোষচক্রের ভিডিওটা আগেই রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এই অবস্থায় যে ক্রোমোজোমগুলো রয়েছে, বেসিক্যালি ভেবে দেখো, এদের প্রত্যেকের মধ্যে 2 অণু করে ডিএনএ আছে না? এই প্রত্যেক কটা ক্রোমোজোমের মধ্যে অ্যাকচুয়ালি 2 অণু করে ডিএনএ আছে। ওকে, মানে ব্যাপারটা কিরম? এই ধরো একটা সমসমস্ত ক্রোমোজোম, এই ধরো তার যমজ আর একটা সমসমস্ত ক্রোমোজোম, এরা দুজন যমজ। এদের ভেতরে তাহলে কটা করে ডিএনএ অণু আছে? উত্তর হলো এদের প্রত্যেকের ভেতরে 2 অণু করে ডিএনএ আছে। আগে কিন্তু 1 অণু আর 1 অণু করেছিল, তাই না? ধরো এটার নাম দিলাম ক্যাপিটাল এ, এটার নাম দিলাম স্মল এ। তাহলে এখন ক্যাপিটাল এ 2 পিস আছে, স্মল এ 2 পিস আছে। আমরা ডাবল কেন করেছি? ওই যে নোট জেরক্স করা, ডাবল কেন করেছি? যাতে পরবর্তী প্রজন্মে আবার একটা একটা করে চলে যেতে পারে। তাহলে এই জিনিসটা হয়েছে। এরপরে কি হবে? আবার একটা জিনিস ভেবে দেখো, এই ক্যাপিটাল এ বা স্মল এগুলোকে একসাথে সিস্টার ক্রোম্যাটিড বলে না? তাহলে পরে আমার কাজ হলো যে বন্ধু বললো, ভাই তুই জেরক্স করে এনেছিস? হ্যাঁ, চলো এবার তাহলে জেরক্স 1 কপিগুলো আমায় দিয়ে দে।
তাহলে আমরা কি করব, আমরা ক্রোমোজোমটা তো এই রকম বেমতন্তু দিয়ে জোড়া ছিল, মাঝখানে এই জায়গাটাকে বলে সেন্ট্রোমিয়ার, তার মধ্যে কাইনেটোকোর থাকে, সব আগের ক্লাসে করা হয়েছে। এইবার দেখো আমরা ক্রোমোজোমকে বলবো এই তোর মধ্যে দুটো ডিএনএ কেন রে, বলে আমি তো জেরক্স করে এনেছি, দে এক কপি জেরক্স দে। তাহলে ক্রোমোজোমের একদিকে চলে যাবে একটা ক্যাপিটালে একটা স্মলে, আর একদিকে চলে যাবে আর একটা ক্যাপিটালে আর একটা স্মলে, তাই না? মানে নন সিস্টার ক্রোম্যাটিডগুলি নন সিস্টার ক্রোম্যাটিডগুলো আলাদা আলাদা হয়ে যাবে, বোঝা গেছে? অর্থাৎ কিনা 2 অণু ডিএনএ ছিল, ক্রোমোজোমে তো 2 অণু থাকে না, 1 অণু থাকে। তাহলে আমরা কি করব, আমরা 2 অণুগুলোকে এক অণুতে আবার আলাদা করে নেব। ওকে, এই আলাদা করে নিয়ে আমরা কি করব, দেখো বেমতন্তুর মাঝখানে তাহলে এরা ছিল 1 2 3 4, তারপরের স্টেপে কি হবে, পরের স্টেপে আমরা এইভাবে জিনিসটা ভাগ করে নেব, এখানে যাবে 2 জন, এখানে যাবে 2 জন, এই 2 জন যখন একদম কোনায় গিয়ে পৌঁছাবে তখন দেখো এই কোনায় ডিএনএরা এসে পৌঁছালো অনেকগুলো, এই কোনাতেও অনেকগুলো ডিএনএ এসে পৌঁছালো। তারা এরপর কি করবে, তারা এরপর নিজেরা আবার পেঁচিয়ে নতুন করে নিউক্লিয়াস তৈরি করে নেবে না? এভাবেই দেখো আমরা আবার 2টো নিউক্লিয়াস পেলাম, তাই না? এই 2টো নিউক্লিয়াস ভেবে দেখো একটাই কোষের মধ্যে আছে, তাহলে আমাদের এর পরের কাজ হলো এই কোষটাকে মাঝখান থেকে জাস্ট ভাগ করে দাও, তাহলেই দেখো আমি 2টো কোষ পেয়ে গেলাম। ক্লিয়ার আইডিয়া? চলো আরেকটু ছোট করে বোঝা যাক। তাহলে দেখো ছিল কি, ছিল 2টো ক্রোমোজোম, অ্যাকচুয়ালি ভেতরে ছিল 4টে ক্রোমাটিড। এই 4টে ক্রোমাটিড অ্যাকচুয়ালি 4 অণু ডিএনএ, ওকে, তাই না? এবার আমি কি করলাম, আমি ভাগ করে দিলাম 2 অণু ডিএনএ, 2 অণু ডিএনএ, এই 2 অণু ডিএনএ মানে 2টা নন সিস্টার ক্রোম্যাটিড, 2টা নন সিস্টার ক্রোম্যাটিড ভাগ হয়ে গেল। এই নন সিস্টার ক্রোম্যাটিড 2টো কিসে থাকে, এই 2 অণু ডিএনএ কিসে থাকে, 2টো ক্রোমোজোমে, বুঝলে? এইভাবে দেখো 2টো ক্রোমোজোম মানে ছিল 2n, তার ভেতরে অ্যাকচুয়ালি ছিল হচ্ছে 4c, তারা ভাগ হয়ে 2c তৈরি হলো। এখন আমি আর c বলবো না, আমি কি বলবো, 2n, আর 2n তৈরি হলো মাইটোসিস। ওকে, তাহলে মাইটোসিসের বেসিক আইডিয়াটা আশা করি তোমাদের স্পষ্ট হয়েছে, যে কি করব না, আমরা প্রথমে নিউক্লিয় জালিকা খুলে ফেলবো, নিউক্লিয় পর্দা বিলুপ্ত করে ফেলবো, নিউক্লিওলাসও স্বাভাবিকভাবে বিলুপ্ত হয়ে যাবে। ওকে, তারপর ক্রোমোজোমগুলোকে বেমতন্তুর মধ্যে সাজিয়ে দেবো, এই প্রত্যেক কটা ক্রোমোজোমের মধ্যে এক জোড়া করে ক্রোমোজোম রাখবো, তাই না? সমসমস্ত ক্রোমোজোম রাখবো, যাদের মধ্যে 2টোর জায়গায় 4টে করে ডিএনএ বা 4টে করে ক্রোম্যাটিড আছে। তারপর আমরা নন সিস্টার ক্রোম্যাটিডগুলোকে 2টো আলাদা মেরুর দিকে পাঠাবো, তারা একদম যখন মেরুর দিকে চলে আসবে তখন ক্রোম্যাটিডগুলো আবার পেঁচিয়ে নিউক্লিয় জালিকা তৈরি করবে, বাইরে পর্দা চলে আসবে, নিউক্লিয় পর্দা তৈরি হয়ে গেল 2টো নিউক্লিয়াস। তারপর আমরা কোষটাকে মাঝামাঝি যদি ভাগ করে দিই 2টো নতুন কোষ পেয়ে যাব। আশা করি আইডিয়াটা স্পষ্ট হয়েছে। এবার আমরা স্টেপে আসবো। শোনো, মাইটোসিসের 2টো স্টেপ। কি 2টো স্টেপ? ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, কাইনেসিস মানে ভাঙা, নিউক্লিয়াস ভাঙা, নিউক্লিয়াস ডাবল করা, তাকে বলবো ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে নিউক্লিয়াস ভাঙা হয়ে যাওয়ার পর সাইটোপ্লাজম হাফ করা। ওকে, এবার এই ক্যারিওকাইনেসের 4টে স্টেপ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ওকে, আমরা চলে আসবো অর্থাৎ কিনা প্রথম ফেজে। ওকে, তাহলে প্রোফেজে কি হচ্ছে দেখো, স্টেপ 1, নিউক্লিয় জালিকাগুলো ক্রমশ ক্রোমোজোমে সজ্জিত হয়ে যাচ্ছে এবং সেই ক্রোমোজোমের মধ্যে 4c 4টে করে ক্রোম্যাটিড থাকছে, নিউক্লিয় পর্দা বিলুপ্ত হচ্ছে ক্রমশ, নিউক্লিওলাস ক্রমশ বিলুপ্ত হচ্ছে এবং নিউক্লিয় জালিকাটা পেঁচিয়ে ক্রোমোজোম তৈরি হচ্ছে। এই পেঁচানোটাকে আমরা বলবো স্পাইরিলাইজেশন। অপরদিকে এই ক্রোমোজোমগুলোকে সজ্জিত করার জন্য বেমতন্তু তৈরি হবে। এই বেমতন্তু কি থেকে তৈরি হবে? সেন্ট্রিওল থেকে তৈরি হবে প্রাণী কোষে। আর সেন্ট্রিওলের এই যে বলেছিলাম লোকনাথ বাবার
মাথার পিছনে যে জ্যোতি বের হয় সেন্ট্রিওলের এই যে জায়গাগুলো, হ্যাঁ, এই যে জায়গাগুলো জ্যোতিগুলো, তাকে বলে অ্যাস্ট্রাল রশ্মি। তাহলে দেখো প্রাণী কোষে কি হবে, প্রাণী কোষে এই কাজটা ঘটছে, প্রাণী কোষে সেন্ট্রিওল তৈরি করছে বেমতন্তুর অ্যাস্ট্রাল রশ্মি। আর উদ্ভিদ কোষে তৈরি হয় সাইটোপ্লাজমীয় মাইক্রোটিউবিউল, মানে সেই অ্যাক্টিন মায়োসিন এদের দ্বারা। এবার মেটাফেজে ততক্ষণে বেমতন্তু কমপ্লিটলি তৈরি হয়ে গিয়েছে, সমস্ত ক্রোমোসোমগুলো বেমতন্তুর গায়ে একদম সুন্দর করে লেগে গেছে, কাইনেটো করে আটকে গেছে, এবং প্রত্যেক কটা বেমতন্তুর মাঝে সমস্ত ক্রোমোসোম একদম বিষুব অঞ্চল বরাবর থাকবে, অর্থাৎ কিনা কোষের মাঝ বরাবর থাকবে। আর তার ভেতরে 4টে করে ক্রোম্যাটিড থাকবে সুস্পষ্ট অবস্থায়, সিস্টার এবং নন সিস্টাররা। এরপর অ্যানাফেজ, এই 4টে করে ক্রোম্যাটিড আবার 2n আর 2n ভাগ হয়ে যাবে, মানে 2 অণু ডিএনএ ওপরে 2 অণু ডিএনএ নিচে, নন সিস্টার ক্রোম্যাটিডগুলো আলাদা হয়ে যাবে। এই আলাদা হওয়াকে বলে অ্যানাফেজীয় চলন। আর তখন তাহলে দেখো বেমতন্তু এখানে 2টো ক্রোম্যাটিড, এখানে 2টো ক্রোম্যাটিড নিয়ে চলে যাচ্ছে মাঝের জায়গাটায়, বিষুব অঞ্চলে বেমতন্তুর আর দরকার নেই। এই মাঝের জায়গার ভেঙে চুরে যাওয়া বেমতন্তুকে আমরা বলবো ইন্টারজোনাল তন্তু। ওকে, 2টো জোনের মাঝে আছে। এরপর টেলোফেজ গল্প শেষের দিকে। টেলোফেজে কি হবে, ততক্ষণে দেখো ডিএনএরা মানে নন সিস্টার ক্রোম্যাটিডরা পৌঁছে গিয়েছে, একদম 2টো কর্নারে পৌঁছে গেছে। এই কর্নারে এসে তারা আবার পেঁচিয়ে নিউক্লিয়াস তৈরি করবে, এই কর্নারে এসে তারা পেঁচিয়ে নিউক্লিয়াস তৈরি করবে, অর্থাৎ কিনা ডিএনএর প্যাঁচ খুলে নিউক্লিয়াসের ক্রোম্যাটিন জালিকা, নিউক্লিয় জালিকা তৈরি হবে, তাকে বলবো ডি স্পাইরিলাইজেশন। আমরা জানি বায়োলজিতে ডি মানে উল্টো, বিয়োগ, ডি স্পাইরিলাইজেশন। তখন আবার নিউক্লিওলাসও ফিরে এলো, তখন আবার নিউক্লিয় পর্দাও ফিরে এলো। আর মাঝখানে যে বেমতন্তুর টুকরোগুলো এখনো রয়ে গেছে তাদের বলবো স্টেম বডি। ওকে, পুরো আইডিয়াটা আশা করি বোঝা গিয়েছে তোমাদের। এইবার আমরা একটা ভিডিও দেখে নেব। দেখে নাও, দেখো তাহলে এই ছিল নিউক্লিয়াসের মধ্যেটা, হ্যাঁ, তার মধ্যে আস্তে আস্তে ক্রোমোসোমগুলো তৈরি হচ্ছে। এই দেখো 2টো সেন্ট্রিওল দুদিকে চলে গিয়ে বেমতন্তু তৈরি শুরু হলো। এই বিষুব অঞ্চলে সমস্ত ক্রোমোসোমগুলো সজ্জিত হয়ে গেল, যাদের মধ্যে 4টে করে ক্রোম্যাটিড। এই দেখো অ্যানাফেজীয় চলন হয়ে এই আবার নিউক্লিয়াসটা তৈরি হয়ে গেল, সাইটোকাইনেসিস হয়ে 2টো কোষ তৈরি হয়ে গেল। চলে আসি ছবিতে, তাকাও। এই ছবিটায় দেখো আমরা কোষ বিভাজনের বিভিন্ন দশা দেখব। এইখানটায় প্রোফেজ দশা হচ্ছে, দেখো আস্তে আস্তে নিউক্লিয় জালিকা ভেঙে ক্রোমোজোম তৈরি হচ্ছে। এইখানটায় দেখো, এই জায়গাটায় দেখো তোমরা আশা করি বেমতন্তুগুলো বুঝতে পারবে, বিষুব অঞ্চল বরাবর সজ্জিত হয়ে যাচ্ছে, তাকে আমরা বলবো মেটাফেজ দশায়। এইবার এই স্টেজগুলোয় দেখো ক্রমশ নন সিস্টার ক্রোম্যাটিডগুলো 2টো দিকে চলে যাচ্ছে, এটা হলো অ্যানাফেজ দশা। এবং আলটিমেটলি এই স্টেজটায় দেখো 2টো নিউক্লিয়াস আলাদা হয়ে গেছে। তাহলে সেই দশাটাকে আমরা বলবো টেলোফেজ দশা। এই পুরোটা তাহলে হয়ে যাচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াস ভাঙা। আর আবার দেখে নাও, দেখো এই যে প্রথম দশায় আস্তে আস্তে বেমতন্তু তৈরি হচ্ছে, আমরা ক্রোমোজোমগুলো সাজাচ্ছি, দ্যাট ইজ প্রোফেজ। মেটাফেজ প্লেট বিষুব অঞ্চল বরাবর সজ্জিত হয়ে গেল। অ্যানাফেজে নন সিস্টার ক্রোম্যাটিডগুলি পরস্পর বিচ্ছিন্ন হয়ে চলে যাচ্ছে, মাঝখানে ইন্টারজোনাল তন্তু তৈরি হচ্ছে। টেলোফেজে পুরো কাজ কমপ্লিট, 2টো কোণায় চলে গেল, মাঝখানে সাইটোকাইনেসিস হবে, আমরা পড়বো এক্ষুনি। শোনো, সিম্পল আইডিয়া। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষে সাইটোকাইনেসিস আলাদা হয়। কেন আলাদা হয়? প্রাণী কোষে কোষ প্রাচীর নেই, কোষ পর্দা আছে। প্রাণী কোষকে দুদিক থেকে চেপে ধরে তাকে পটাশ করে আলাদা করে নেওয়া যায়, যেরকম রুটির লেচি তৈরি করা হয়। ওকে, প্রাণী কোষের এই দিকে ভেতর দিকে জিনিসগুলো ঢুকতে থাকবে, ঢুকলে দেখো 2টো কোষ পর্দা আলাদা হয়ে গেছে। এই যে ঢুকে যাওয়া স্ট্রাকচারটা, তাকে বলা হয় ক্লিভেজ। কি বলে? তাকে বলে ভাঁজ, বা ইংলিশে ক্লিভেজ বলা হয়। উদ্ভিদ কোষে মাঝামাঝি পাঁচিল তুলে দেওয়া হয়। কোষ প্রাচীর আছে, কি করা হবে? দেখো এই মাঝখানে জিনিসপত্র কিছু জমছে, জমতে জমতে একদম মাঝখানে জিনিসপত্র কিছু জমছে, জমতে জমতে একদম মোটা পাঁচিল হয়ে যাবে। দেখো কোষ প্রাচীর তৈরি হয়ে 2টো কোষ একদম আলাদা হয়ে গেছে আফটার সাইটোকাইনেসিস। দেখো ছোট্ট করে বলে দিই, তাহলে প্রাণী কোষের সাইটোকাইনেসিস ক্লিভেজ পদ্ধতিতে হয়। অ্যাক্টিন আর মায়োসিন বলে যে সমস্ত ফাইবারগুলো কোষের মধ্যে রয়েছে, তারা কোষকে এইভাবে ভেতর দিকে টেনে নেয়। হলো?
আর অপরদিকে উদ্ভিদ কোষে কি হয়? উদ্ভিদ কোষে এই যে আস্তে আস্তে কোষ প্রাচীর তৈরি হচ্ছে, এই তৈরি হওয়ার অবস্থায় তাকে বলে কোষপাত, যেটা তৈরি হয় ফ্র্যাগমোপ্লাস দিয়ে। আরও জিনিসপত্র তার সাথে জমে, লিপিড, সেলুলোজ, প্রোটিন এটসেট্রা জমে এটা মোটা হতে 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 পুরো কোষ প্রাচীর হয়ে যায়, দুটো কোষ কমপ্লিটলি আলাদা হয়ে যায়। তাহলে আশা করি তোমাদের সম্পূর্ণ কোষ বিভাজনের বিষয়টা স্পষ্ট হয়েছে। ওকে, পরের ক্লাসে আমরা কি পড়ব? পরের ক্লাসে আমরা পড়ব ক্রসিং ওভার ব্যাপারটা কি। পরের ক্লাসে আমরা পড়ব মিওসিস সম্বন্ধে, কোষ বিভাজন বাধাকে দেয়, কিছু ছোটোখাটো অঙ্ক, আর অ্যামাইটোসিস বলে একটা স্পেশাল টাইপের কোষ বিভাজন হয়, এদের পুরো সম্বন্ধে আমরা পড়ব। আজকের মতো টাটা। আশা করি বিষয়টা বোঝা গেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাই।